শ্রাবণ মাস শুধুই কি একটা ক্যালেন্ডারের পাতা উল্টানো নাকি আধ্যাত্মিক পুনর্জাগরণ বা স্পিরিচুয়াল রিসেটের একটা দারুণ সুযোগ? প্রাচীন ঐতিহ্য আর শাস্ত্র ঘাটলে দেখা যায় এই পবিত্র সময়ে আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট কিছু অভ্যাস বা পরিবর্তন জীবনের ওপর বিশাল প্রভাব ফেলতে পারে। আজকের এই বিশেষ বিশ্লেষণমূলক পর্বে চলুন সেই সব অজানা তথ্যের দিকেই নজর দেয়া যাক। একবার ভেবে দেখুন তো, রোজকার চেনা অভ্যাসের মধ্যে বিশেষ করে গোধূলিবেলায় করা ছোট্ট কোনো ভুল অজান্তেই কোনো নেতিবাচক শক্তিকে ডেকে আনছে না তো? হিন্দু পুরাণ আর বাস্তুশাস্ত্র কিন্তু বলছে, হ্যাঁ, এমনটা হতেই পারে। এই মাসটিতে যেমন বিশেষ কিছু কাজ পুণ্য ডেকে আনে, ঠিক তেমনি ছোটখাটো কিছু ভুল দুর্ভাগ্যও বয়ে আনতে পারে। তাই এই পবিত্র মাসের করণীয় এবং বর্জনীয় দিকগুলো সম্পর্কে পরিষ্কার ধারণা থাকাটা বেশ জরুরি। তো চলুন আজকের এই পর্বের রোডম্যাপটা একটু জেনে নিই। আমরা মূলত 5টি ধাপে এগোব। প্রথমে জানব শ্রাবণ মাসের আসল তাৎপর্য। এরপর থাকছে সেই 5টি গুরুত্বপূর্ণ জিনিস যা সূর্যাস্তের পর কাউকে দেওয়া একদম নিষেধ, সিঁদুর ব্যবহারের সঠিক নিয়ম, শিবলিঙ্গে কি দেওয়া যাবে আর কি যাবে না, এবং সবশেষে মহাদেবের কৃপার কিছু বিশেষ সংকেত। শুরুতে আসা যাক আমাদের প্রথম বিষয়, শ্রাবণ মাসের এত গভীর আধ্যাত্মিক গুরুত্বের পেছনের কারণটা ঠিক কী? সমুদ্র মন্থনের সেই মহাকাব্যিক গল্পটা নিশ্চয়ই সবার জানা। সেই যে দেবতা আর অসুরদের মন্থনের সময় যখন ভয়ঙ্কর হলাহল বিষ উঠে এলো, তখন সমগ্র সৃষ্টি প্রায় ধ্বংসের মুখে। সেই চরম মুহূর্তে নিজের সুখের কথা না ভেবে সৃষ্টির কল্যাণে সেই বিষ পান করে মহাদেব হয়ে উঠলেন নীলকণ্ঠ। ঐতিহ্যগতভাবে বিশ্বাস করা হয় এই পুরো শ্রাবণ মাসটি মূলত তার সেই অসীম আত্মত্যাগকে সম্মান জানানোরই একটা বিশেষ সময়। আর এই আত্মত্যাগের মাসে সোমবারগুলোর গুরুত্ব কিন্তু সবচেয়ে বেশি। যেমন ধরুন 2026 সালের ক্যালেন্ডারে তাকালে আমরা দেখব 20 জুলাই থেকে শুরু করে 17 আগস্ট পর্যন্ত মোট 5টি সোমবার পড়ছে। জ্যোতিষশাস্ত্র মতে এই নির্দিষ্ট দিনগুলোতে উপবাস আর সঠিক নিয়মে অর্পণ করলে মানসিক প্রশান্তি আর আধ্যাত্মিক ফল একেবারে নিশ্চিত। এবার আমরা প্রবেশ করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপে। শাস্ত্র বলছে শ্রাবণ মাসে 5টি জিনিস কাউকে দেবেন না, বিশেষ করে সন্ধ্যার পর। চলুন দেখে নিই সেগুলো কি কি। প্রথমেই বলি চালের কথা, যা দেবী লক্ষ্মীর প্রতীক। সন্ধ্যার পর চাল দেওয়া মানেই যেন মা লক্ষ্মীকে বিদায় জানানো। এরপর আছে ঝাড়ু বা ঝাঁটা, এটা অন্যকে দিলে সংসারে অশান্তি আসতে পারে। তৃতীয়ত টাকা পয়সা ধার দেওয়া, সূর্যাস্তের পর টাকা ধার দিলে অর্থাভাব দেখা দেওয়ার প্রবল আশঙ্কা থাকে। চতুর্থ জিনিসটা হলো নুন, জ্যোতিষশাস্ত্রে যার সাথে রাহুর একটা সরাসরি সম্পর্ক আছে বলে মনে করা হয়। আর শেষে হলো পুজোর জিনিসপত্র, কারণ এর সাথে জড়িয়ে থাকে ঘরের শুভ শক্তি, যা হাত বদল করা একদমই উচিত নয়। দান করা তো ভীষণ ভালো কাজ, তাই না? কিন্তু শাস্ত্র বলছে কি দান করছেন সেটা খেয়াল রাখা জরুরি। টাটকা খাবার বা নতুন জামাকাপড় দান করা দারুণ শুভ, কিন্তু ভুলেও বাসি খাবার দেবেন না, এতে অন্নপূর্ণার অপমান হয়। আর একটা জিনিস, ব্যবহৃত তেল বা লোহা দান। জ্যোতিষশাস্ত্র মতে এই পবিত্র মাসে এগুলো দান করলে শনিদেবের অশুভ প্রভাব বাড়িয়ে দিতে পারে, আর পরিবারে নেতিবাচক শক্তির প্রবেশ ঘটতে পারে। 3 নম্বর ধাপে আমরা আলোচনা করব অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয় নিয়ে, সিন্দুরের সঠিক নিয়ম। হিন্দু ঐতিহ্য অনুযায়ী বিবাহিত নারীদের কাছে সিন্দুরের গুরুত্ব অনেক। অনেকেই হয়তো ভাবেন সিন্দুরে মিশিয়ে দিন এটি বা ওটি, যেমন একটু জল বা তেল। কিন্তু সাবধান, শাস্ত্র বলছে ভেজা অবস্থায় সিন্দুর পরা নাকি মানসিক অস্থিরতার লক্ষণ। সিন্দুর সবসময় সিঁথির একদম মাঝখানে পরা উচিত। আর হ্যাঁ, নিজের ব্যবহৃত সিন্দুর অন্যকে দেওয়া বা অন্যেরটা নিজে পরা, দুটোই কিন্তু এড়িয়ে চলা উচিত। এগুলো মূলত সংসারের সুখ আর শান্তি বজায় রাখার এক ধরনের প্রতীকী নিয়ম। অনেক সময় তাগাহুড়া করতে গিয়ে হাত থেকে সিঁদুর মেঝেতে পড়ে যায়, তাই না? লোকবিশ্বাসে এটাকে বেশ অমঙ্গলজনক মনে করা হয়। তবে ঘাবড়ানোর কিছু নেই। ঐতিহ্যগত সমাধান হল এমনটি ঘটলে একটু শান্ত হয়ে ইষ্টদেবতার কাছে ক্ষমা চেয়ে নেওয়া আর জায়গাটা পরিষ্কার করে ফেলা। ব্যাস, যে কোনো পরিস্থিতিতে মনের শান্তি বজায় রাখাটাই আসল কথা। এরপর আমরা চলে যাচ্ছি 4 নম্বর বিষয়ে, সরাসরি শিব পুজোর নিয়ম কানুন, অর্থাৎ শিবলিঙ্গে কি অর্পণ করা উচিত আর কি একেবারেই নিষিদ্ধ। একটা বিষয় খেয়াল করলে দেখবেন, মহাদেব কিন্তু খুবই অল্পে তুষ্ট। বিশুদ্ধ জল, একটু কাঁচা দুধ, বেলপাতা আর চন্দন, এগুলোতেই তিনি খুশি। কিন্তু তার পুজোয় কিছু জিনিস নৈব্য, যেমন তুলসী পাতা, এটা ভগবান বিষ্ণুর প্রিয়। আবার মহাদেব যেহেতু বৈরাগী, তাই হলুদ, সিন্দুর বা প্রসাধন সামগ্রী তার পুজোয় একদম নিষিদ্ধ। আর পৌরাণিক এক অভিশাপের কারণে কেতকী ফুল বা ডাবের জলও শিবলিঙ্গে দেওয়া যায় না। এবার একটি ইন্টারেস্টিং ব্যাপার বলি,
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শ্রাবণের এক একটা সোমবারের জন্য এক এক রকম উপাচার রয়েছে। প্রথম সোমবারে আর্থিক উন্নতির জন্য এক মুঠো অখণ্ড আতপ চাল, দ্বিতীয় সোমবারে গোপন শত্রুতা বা কুদৃষ্টি থেকে বাঁচতে সাদা তিল, তৃতীয়টিতে কর্মক্ষেত্রে সাফল্যের জন্য মুগ ডাল, আর চতুর্থ সোমবারে স্বাস্থ্য ভালো রাখতে জব অর্পণের রীতি রয়েছে। ভোরের দিকটা মানে যাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়, তখন একটা বিশেষ মন্ত্রের কথা বলা হয়, শিব গায়ত্রী মন্ত্র। ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্নো রুদ্রঃ প্রচোদয়াৎ। সকালে ঘুম থেকে ওঠার পর বা স্নান সেরে এই মন্ত্রটা জপ করলে সারা দিনের জন্য একটা অদ্ভুত পজিটিভ আর ফোকাসড এনার্জি পাওয়া যায়। এক কথায় বুদ্ধিকে সঠিক পথে চালিত করার একটা দারুণ উপায়। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। মহাদেবের কৃপার সংকেত, অর্থাৎ একজন ভক্ত কিভাবে বুঝবেন যে তিনি সঠিক পথে আছেন। চলুন জেনে নিই শ্রাবণ মাসের সংকেতগুলো কি কি। শ্রাবণ মাসের সংকেত নিয়ে একটা দারুণ প্রাচীন বিশ্বাস আছে। ধরুন হঠাৎ করে আপনার বাড়িতে একটা নীলকণ্ঠ পাখি উড়ে এসে বসল। লোককথা অনুযায়ী এটা কিন্তু ঐশ্বরিক কৃপার একটা বিশাল বড় সংকেত। মনে করা হয় স্বয়ং নীলকণ্ঠ অর্থাৎ মহাদেব যেন গৃহ পরিদর্শনে এসেছেন। তাই এই পাখিকে কখনোই তাড়িয়ে দেওয়া উচিত নয়, বরং একে সৌভাগ্যের প্রতীক হিসেবে মেনে নেওয়া উচিত। তবে শুধু পুজো করলেই তো হবে না, জীবনযাপনেও একটু রাশ টানা দরকার। এই মাসে সম্পূর্ণ নিরামিষ খাওয়ার কথা বলা হয়। নেশাজাতীয় জিনিস তো একেবারেই বাদ। এখানে একটা মজার বিষয় খেয়াল করুন, বিজ্ঞান আর ঐতিহ্যের কেমন চমৎকার মিল। শাস্ত্রে এই সময় বেগুন খেতে বারণ করা হয়, আর বিজ্ঞানও বলছে বর্ষাকালে এই সবজিতে ছত্রাক বা ব্যাকটেরিয়ার আক্রমণ বেশি থাকে, যা পরিপাকতন্ত্রের দফা ফাড়া করে দিতে পারে। মানে ব্যাপারটা শুধু আধ্যাত্মিক নয়, একেবারেই সায়েন্টিফিক। সবশেষে একটা গভীর প্রশ্ন দিয়ে আজকের এই বিশ্লেষণমূলক পর্বটি শেষ করতে চাই। আচ্ছা, প্রকৃত ভক্তি আসলে কিসে? নিখুঁতভাবে বেলপাতা বা ফুল অর্পণ করায়, নাকি অন্যের প্রতি একটু করুণা, নিজের চিন্তার শুদ্ধতা আর অহংকার ত্যাগ করে মন থেকে সংযমী হওয়ায়? শ্রাবণ মাস কিন্তু আমাদের বাইরের আচারের চেয়ে ভেতরের পবিত্রতাকে নতুন করে চেনার সুযোগ করে দেয়। একটু ভেবে দেখবেন। আজ এ পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে খুব শীঘ্রই আবার কথা হবে। ভালো